প্রিয় দর্শক, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই রাউন্ড টেবিলের আজকের আয়োজনে পাওয়ার্ড বাই এনআরবিসি ব্যাংক। দর্শক, আমাদের দেশের জনগণ, আমাদের দেশের জনশক্তি, আমাদের দেশের রাজনীতি, আমাদের দেশের অর্থনীতি, এই সব কিছুর একটি পরিমণ্ডলে আমরা আটকে আছি, আমরা ঘূর্ণায়মান অবস্থায় আছি। চলছে জুলাই মাস মানেই আমাদের দেশের নতুন একটি অর্থ বছর। সেই অর্থ বছরে আমরা তাকিয়ে থাকি কোন সেক্টরে কত টাকা দেওয়া হচ্ছে, বাংলাদেশের রাজস্ব আয় কত, বাংলাদেশ কোন জায়গাটা থেকে আগাচ্ছে, কোন জায়গাটাতে পিছাচ্ছে। আমরা যদি আমাদের পার্শ্ববর্তী দেশের কথা চিন্তা করি, শ্রীলঙ্কা, সেই দেশটি এখন একটি উন্নত মধ্যম আয়ের দেশে রূপান্তরিত হয়েছে ওয়ার্ল্ড ব্যাংকের তথ্য মতে। আমাদের দেশ, যেই দেশ একসময় শ্রীলঙ্কাকে ঋণ দিত বা অর্থ সহায়তা দিত, সেই দেশের প্রেক্ষাপটে এখন আমরা পিছিয়ে গিয়েছি। আসলে আমরা কোন জায়গাটায় পিছাচ্ছি, ঘাটতিটা কোথায়, কোথায় আমরা আরেকটু আগাতে পারি, কোথায় সম্ভাবনা আছে, এই সব কিছু নিয়েই আজকে কথা বলবো। আমাদের আজকের বিষয় নির্ধারণ করা হয়েছে রাজনীতি অর্থনীতির ভূত ভবিষ্যৎ। আজকের এই বিষয়ে কথা বলার জন্য আমাদের রাউন্ড টেবিলের আয়োজনে আমাদের সঙ্গে অতিথি হিসেবে যুক্ত হয়েছেন মোশাররফ হোসেন ভূঁইয়া, সাবেক চেয়ারম্যান জাতীয় রাজস্ব বোর্ড এবং সাবেক রাষ্ট্রদূত। স্বাগত আপনাকে। আমাদের সঙ্গে আছেন ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ, সাবেক চেয়ারম্যান জাতীয় রাজস্ব বোর্ড। আমাদের সঙ্গে আরও আছেন অধ্যাপক ডক্টর ANM মেশকাত উদ্দিন, উপাচার্য প্রাইম আমাদের সঙ্গে আছেন অধ্যাপক ডক্টর ANM মেশকাত উদ্দিন, উপাচার্য প্রাইম এশিয়া ইউনিভার্সিটি। স্বাগত আপনাকেও। সঙ্গে আছেন আশফাক জামান, কো-ফাউন্ডার অ্যান্ড CEO লিড একাডেমি, চিফ স্ট্র্যাটেজিস্ট, ঢাকা ফোরাম। আপনাদের সকলকেই স্বাগত। আমরা আজকে কথা বলবো রাজনীতি অর্থনীতি, এর সঙ্গে অবশ্যই একটা ত্রিসমীকরণও যুক্ত হবে, কারণ রাজনীতি মানেই এখন আসলে ভূ রাজনীতি অনেকটা জড়িয়ে থাকছে সব কিছুর সঙ্গে। আমরা যদি অর্থনীতিকে ফোকাস করে কথা বলা শুরু করি, শুরুতেই মোশাররফ হোসেন ভূঁইয়া আপনার কাছে যেতে চাই। আমাদের দেশের বাজেট, এই বাজেট নিয়ে অনেক ধরনের কথা অনেক জায়গায় আমরা শুনছি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলছেন এটি একটি জনবান্ধব বাজেট, আবার কেউ কেউ বলছেন এখানে আছে শুভঙ্করের ফাঁকি। এই বাজেট নিয়ে আপনার মূল্যায়ন কি, একটু জানতে চাই। অনেক ধন্যবাদ আপনাকে। এতে কোনো শুভঙ্করের ফাঁকি আছে বলে আমি মনে করি না, কারণ এটা ব্যবসা বান্ধব, জনবান্ধব করার চেষ্টা করা হয়েছে। কতটুকু হয়েছে সেটা অবশ্য মূল্যায়িত হবে পরে, যখন বাজেট বাস্তবায়নের যে পর্যায়টা আসবে তখন। যেমন ধরেন, এইবার একটা সম্প্রসারণমূলক বাজেট হয়েছে। গত বছরের বাজেটের তুলনায় 13% বেশি। এইটা একটা দিক। আরেকটা হলো শিক্ষা, স্বাস্থ্য এবং সোশ্যাল সেফটি নেট, এইগুলির উপর যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়েছে পূর্বের তুলনায় বরাদ্দের দিক দিয়ে। তো এটিও একটি ভালো দিক। আরেকটি হলো যে এখানে ব্যবসায়ীদের সুবিধার জন্য, যাতে ব্যবসায়ীরা আপনার দেশের বিনিয়োগে আসতে পারে, সেজন্য বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। এগুলি বিবেচনা করলে সেটা হয়। কিন্তু আমাদের একটা আশঙ্কা সকলেরই থাকে, সেটি হলো যে রাজস্ব আহরণ। এটাতে একটু কিছুটা প্রতি বছরই রাজস্ব আহরণের ক্ষেত্রে অনেকেই বলে যে এটা উচ্চাভিলাষী, এবং আসলেও তাই। তবে একটা বিষয় আমি এবং জনাব আব্দুল মজিদ সাহেব, আমরা তো NBR-এ কাজ করেছি, একটা বড় টার্গেট যদি দেওয়া হয়, আমাদের লক্ষ্য থাকে যে টার্গেটের অন্তত কাছাকাছি যাই। আর সেই জন্য আমরা উচ্চাভিলাষী হলেও কিছু মনে করি না। যেমন ধরেন, এবছর বড় জোর 4,10,000 কিংবা 4,15,000 কোটি টাকা আসতে পারে রাজস্ব আহরণের ক্ষেত্রে, কিন্তু আগামী বছরের টার্গেট করা হয়েছে 6,04,000 কোটি টাকা। তো এটি অ্যাটেন্ড করা একটু ডিফিকাল্ট হবে, এবং যদি সেটি অ্যাটেন্ড করা না যায় তাহলে অভ্যন্তরীণ এবং বহিস্থ ঋণের পরিমাণ বেড়ে যাবে। যদিও এই বাজেটে ক্যালকুলেট করা হয়েছে বাজেট ডেফিসিট 4%-এর কম, যেটি আইডিয়াল। আমরা মনে করি যে বাংলাদেশের বাজেট ডেফিসিট তো থাকবেই, যেহেতু আমাদের সম্পদের কিছু আছে, ঘাটতি আছে। তো এই যে বাজেট ডেফিসিটটা আছে, যদি অভ্যন্তরীণ সম্পদ আমরা ঠিকমতো আহরণ করতে না পারি, তাহলে কিন্তু
এই ডেফিসিট আরও বেড়ে যাবে এবং আমাদের দেশের জন্য সেটি ভালো হবে না। আমাদের দেশের জন্য কোন জায়গাটাই আসলে আমাদেরকে নজর দিতে হবে, কাজ করতে হবে, সে বিষয়ে আবার আসবো আমি আপনার কাছে। আমি এবার একটু ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ আপনার কাছে আসতে চাই। একটা নতুন সরকার আমাদের দেশে এখন, এবং এই সরকার নানান ধরনের আশা ভরসা প্রত্যাশা আমাদেরকে দেখাচ্ছে। আমরা বিভিন্ন রকম সংস্কারের মধ্য দিয়ে যাচ্ছি গত 2 বছর ধরে। নতুন এই শব্দটা অনেক বেশি আমরা শুনছি, নতুন বাংলাদেশ, নতুন সরকার, নতুন অনেক কিছু, নতুন আইন। আমাদের দেশের যদি মূল্যস্ফীতির কথা চিন্তা করি, কিংবা আমাদের দেশের যদি এই নতুন বাজেটের কথাই চিন্তা করি, সেক্ষেত্রে কতটুকু জনবান্ধব হলো এই বাজেট, কিংবা আমাদের দেশের প্রেক্ষাপটে এই বাজেটটি আসলে আমাদের দেশের ট্যাক্স কিংবা আমাদের দেশের সাধারণ মানুষের জন্য কতটুকু ইতিবাচক? ধন্যবাদ। দেখেন, আমাদের অনুষ্ঠানটার নাম হচ্ছে রাউন্ড টেবল, যদিও এটা রাউন্ড না। সুতরাং আমাদের আলোচনাটাও আপনার প্রশ্ন কিংবা আমাদের উত্তর স্বাভাবিকভাবেই একটি স্বয়ংসম্পূর্ণ পরিপূর্ণ হবে না, কারণ এটা বহুধা সমস্যার ভিতর থেকে গড়ে ওঠা বর্তমান সরকার। হ্যাঁ, এর ব্যাকগ্রাউন্ড নর্মাল না যে আগের একটা সরকার চলে গেছে আর একটা নতুন সরকার আসলো, এটা না। এর মাঝখানে বহু ইতিহাস আছে, অন্য ধরনের ব্যাপার আছে, অনেক কারণ আছে, কার্যকারণ আছে, শানে নজুল আছে, অনেক বিষয় আছে। সেই প্রেক্ষাপটে নতুন সরকার, নতুন বাংলাদেশ, নতুন অর্থনীতি, নতুন অর্থবছর যে বাজেটটি দেওয়া হয়েছে তার ভিতরে প্রচুর চ্যালেঞ্জ আছে, থাকবেই থাকবেই। এবং সেটা যেমনটি আপনি বলেছেন যে জনগণকে, বিশেষ করে মূল্যস্ফীতির বিষয়টাকে আপনি সামনে টেনে এনেছেন, এটা ঠিক। কারণ জনগণকে নিয়েই তো সরকার, বা জনগণকে নিয়েই তো অর্থনীতি, জনগণের জন্যেই কিন্তু বাজেট বা হওয়া উচিত। তো সেই বাজেটে এমন কিছু আছে কিনা যেটা দিয়ে জনগণকে স্বস্তি দেবে, জনগণের আকাঙ্ক্ষা পূরণের, যে আকাঙ্ক্ষা বছর 2 আগে জুলাই আন্দোলনের সময় যেটা, যে বৈষম্য থাকবে না, বৈষম্য কমে আসবে, তারপরে একটা জাস্টিস প্রতিষ্ঠিত হবে, ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে, এইরকম ধরনের একটা জন আকাঙ্ক্ষার থেকেই তো আমরা এসেছি। তা সুতরাং এই বাজেটে এমন কিছু পদক্ষেপ বলা হয়েছে, এবং এটা বলা হচ্ছে কিন্তু এই বাজেট কিন্তু শুধু 2026-27 বাজেট না, এটি যে কন্টিনিউয়াস বাজেট 2030 পর্যন্ত 5 বছরেরই বাজেট। কারণ এই জাতীয় একটা নতুন সরকার আসলে সে কিন্তু শুধু সামনের সোমবারের দিন কি করব এই কথা বললে সে কিন্তু টিকতে পারবে না। তাকে সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি দূরদর্শী হতে হবে তার। তাই এইবারের বাজেটে কিন্তু আপনি লক্ষ্য করবেন অনেকগুলো জিনিস কিন্তু ওই ভাগ ভাগ করে বলা হয়েছে। যেমন এই যে ইভেন ধরেন করের যে হার কত হবে, এটাও কিন্তু এবছর কত হবে, আগামী বছর কত হবে, তারপর কত 30-এ কত হবে বলা আছে। এর অর্থ হচ্ছে ওই যে 3টা আর কিন্তু আমাদের এবারের বাজেটের বৈশিষ্ট্য। একটা হচ্ছে আগে করা, রেস্টোর করা, মানে ভঙ্গুর অর্থনীতিকে রেস্টোর করা। 2 হচ্ছে একটা সংস্কার করে ওই ভঙ্গতে যাওয়া, আর একটা হচ্ছে রিটার্ন করা, মানে একটা ভালো অবস্থায় উন্নীত হওয়ার চেষ্টা করা। 3টে আর কি। তো সেইটার দিকেই লক্ষ্য রেখেই কিন্তু যে বাজেটটা দেওয়া হয়েছে সেটা বলা হয়েছে যে অর্থনীতি, ভঙ্গুর অর্থনীতি করতে গেলে আমার বেসরকারি খাতের বিনিয়োগ এবং সব কিছু একটা সুস্থির অবস্থায় উঠতে হবে। সেই জন্যই কিন্তু পলিসিগুলো, আমাদের দেশের একটা বড় সমস্যা হচ্ছে, সবাই জানেন, আমরা সবসময় খুব স্বল্প মেয়াদি পলিসি তৈরি করি, বলি মানে তার মেয়াদ হয়তো ধরেন একটা করের একটা হার আমি বললাম এটা আগামী বছর যেই ওইটা আবার চেঞ্জ করে দেবো, তারপরেও চেঞ্জ করে দেবো। তো এই ধরনের শুল্ক হার বা এগুলো যদি আমি এইরকমভাবে প্রতি বছর চেঞ্জ করতে থাকি, তাহলে দেখা যাবে যে কেউ কিন্তু বিনিয়োগে কোনো ডিসিশন নিতে পারে না, কারণ সে জানে না যে তার কি হবে। এই বাজেটে কিন্তু এই যে শুল্ক হার, করের হার বা এই বিরাষ্ট্রীকরণ নীতি বা ইত্যাদি, এগুলোকে কিন্তু একটা সেগমেন্ট করে করে বলা আছে। হ্যাঁ, অনেকে মনে করে বোধহয় এই বছরই বোধহয় সব, তা না। তো এই জন্যেই এটাতে এই হচ্ছে যে লক্ষ্য ওইটাই, যে জনগণকে স্বস্তি দেওয়া, জনগণের এই ভঙ্গুর অর্থনীতিকে টেনে তোলা। কারণ এর সাথে আরেকটা জিনিস অবশ্যই যোগ করে ভাবতে হবে, সেটা হচ্ছে আমরা কিন্তু গ্রাজুয়েট পরীক্ষার্থী। হ্যাঁ, 3 বছর যে সময় আমরা এখন অফিসিয়ালি হয়তো পাইনি, তো পাবো, এটা কিন্তু একবার লাস্ট চান্স। এরপরে আর কিন্তু না না আলাপ তো করবে না, আমি বলছি এরপরে আর কিন্তু আমার গ্রাজুয়েট পরীক্ষা দেওয়ার আর সময় থাকবে না, আমাকে অ্যালাউ করবে না। তো সুতরাং এই যে বাজেট যেটা করছি বা যে কারণ করছি, সেখানেও কিন্তু ওইটাও মাথায় রাখতে হচ্ছে যে আমি যেন 3 বছরের মধ্যে যেন আমি এই ভঙ্গুর অর্থনীতিকে ঠিক করতে পারি। আমার যে 3টে শর্ত আর কি, জনসম্পদ বা এই বিষয়টাকে একটা, আর একটা যে সামষ্টিক অর্থনীতিকে যেন একটা ডিসিপ্লিনের ভিতরে আনতে পারি। আমরা 3টে ক্ষেত্রেই দেখেছি যে আমরা খুব
না মানে নাজুক অবস্থায় আছি, তো সেইটার থেকে ওঠার। তো সেই জন্য আমি মনে করি এই বাজেট আমাকে একটি দূরদর্শী এবং রোডম্যাপ দীর্ঘমেয়াদী। করেই এটা করা, এবং এটা নির্ভর করবে যেমনটি উনি বলেছেন বাস্তবায়নের উপরেই নির্ভর করবে এটা ভালো বাজেট না মন্দ বাজেট। একদমই তাই, আমরা বাস্তবায়নই চাই আসলে। পরিকল্পনা বা সংস্কার কিংবা নীতি প্রণয়ন হতে অনেক দেখি। আমি এবারে অধ্যাপক ডক্টর ANM মেশকাত উদ্দিন উপাচার্য, প্রাইম এশিয়া ইউনিভার্সিটি, আপনার কাছে আসতে চাই। ইউনিভার্সিটি স্টুডেন্টসদের কথা যদি চিন্তা করি, 2024 সালের যেই জুলাই আন্দোলন আমরা দেখেছি, সেখানে ছাত্রদের যেই আকাঙ্ক্ষা, ছাত্রদের যে প্রত্যাশা, একটি বৈষম্যহীন রাষ্ট্র, একটি বৈষম্যহীন সমাজ, সেই একটা আন্দোলনের পর একটি দেশ রিফর্ম হলো আমরা দেখলাম অনেকভাবে। এবং বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট যদি আমরা চিন্তা করি, এই দৃশ্যপটে আসলে তরুণ সমাজ কিংবা ছাত্র সমাজের সেই আকাঙ্ক্ষা কতটুকু প্রতিফলিত হচ্ছে বলে আপনার মনে হচ্ছে? ধন্যবাদ। এটা খুবই প্রাসঙ্গিক একটা প্রশ্ন। বর্তমান সরকার, আমাদের রাষ্ট্র ক্ষমতায় আজ বর্তমানে যারা আছেন, তারা একটি ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে পট পরিবর্তনের পরেই কিন্তু এই সরকার ক্ষমতায় এসেছেন, এবং সেখানে ছাত্র জনতার প্রত্যাশা অনেক। বিশেষ করে আমি যদি ছাত্রদের কথা বলি, যে তারা অনেক কিছু সরকারের কাছ থেকে প্রত্যাশা করে। কারণ ছোট্ট একটি ইস্যু ছিল যে কোটা বিরোধী আন্দোলন, এবং সেখান থেকে এটা গণ অভ্যুত্থানে রূপ নেয়, যার ফলে এই সরকারের কাছে প্রত্যাশা এবং সরকারের মানসিক চাপ আমি মনে করি অনেক বেশি। এবং এবারে যে বাজেটটা তারা দিয়েছেন, সেটার মধ্যে একদিকে সেটার মধ্যে কিছু ইমোশনাল কম্পোনেন্ট এখানে জড়িত আছে, যে সরকারের উপর যে মানসিক চাপ ছিল সেটার রিফ্লেকশনও কিন্তু এখানে আছে, এবং সেই কারণেই অনেকে বাজেটটাকে কিছুটা ওভার অ্যাম্বিশাস মনে করছেন, যে এটা বাস্তবে কতটা অর্জিত হবে, এবং সেখানে প্রতিটা স্টেক হোল্ডার যারা আছে তাদের এক্সপেকটেশনসগুলো ফুলফিলড হবে কিনা। তো ছাত্রদের যে এক্সপেকটেশন, তারা শিক্ষার পরিবেশ, শিক্ষার যে সুযোগ সুবিধা, এবং সেখানে বৈষম্যহীন একটা শিক্ষা ব্যবস্থা এই দেশে সুপ্রতিষ্ঠিত হবে, এবং ন্যায়ভিত্তিক একটা সমাজ প্রতিষ্ঠিত হবে, এই প্রত্যাশা নিয়েই কিন্তু তারা এই আন্দোলনটা শুরু করেছিল। তো সুতরাং এই সরকারের কাছে আমি মনে করি যে দেশের আপামর জনসাধারণ বিভিন্ন সেক্টর থেকে, আপনি কৃষক, শ্রমিক, শিক্ষক, পেশাজীবী, তাদের প্রত্যেকের যেরকম একটা প্রত্যাশা আছে, সেরকমই ছাত্রদের প্রত্যাশা কিন্তু আরও অনেক বেশি, যেহেতু তারা এই পরিবর্তনটার মূল সূচনাটা কিন্তু তাদের মাধ্যমেই হয়েছে। তারা রক্ত দিয়েছে এবং তারা রক্ত দিয়ে এই পরিবর্তনটা এনেছে। সুতরাং তাদের কাছে সরকারের যেই দায়বদ্ধতা, সেটা আমাদের মোশাররফ ভাই যেটা একটু আগে বলেছেন, যে এবারে কিন্তু শিক্ষাক্ষেত্রে সবসময় আমরা দেখেছি যে শিক্ষাক্ষেত্রে বাজেট খুব কম দেওয়া হয়, এবং সেটা নিয়ে প্রচুর সমালোচনা হয়। এইবার সরকার চেষ্টা করেছে যে শিক্ষাক্ষেত্রে বাজেট যতটুকু সম্ভব সেটা বাড়ানোর। তবে সরকার একটা সেক্টরে কতটুকু বাজেট দেবে সেটা কিন্তু নির্ভর করে অনেকগুলো ফ্যাক্টরের উপরে। গতবার যে বাজেটটা দেওয়া হয়েছিল সেটার কতটুকু অ্যাকচুয়ালি ইউটিলাইজড হয়েছে, এটা কিন্তু একটা মেজর ডিটারমিনেন্ট ফর প্রিপেয়ারিং দি বাজেট ফর দ্য নেক্সট ইয়ার। তো শিক্ষা খাতে আমাদেরকে যে বাজেট সরকার অ্যালোকেট করেছে, আবার যারা শিক্ষা প্রশাসনের সাথে জড়িত, শিক্ষার পলিসি মেকিংয়ের সাথে জড়িত, তাদেরকে কিন্তু আবার খুব কশাসলি এই বাজেটটা ইউটিলাইজেশনের ব্যাপারে খুব কেয়ারফুল থাকতে হবে। কারণ এটা ইউটিলাইজেশন যদি প্রপারলি না হয়, তাহলে কিন্তু আবার সরকার ওই পরবর্তী বাজেট যেটা আসবে সেটাতে আবার শিক্ষা খাতে বাজেটটা সংকুচিত হওয়ার সম্ভাবনা আছে। সুতরাং ছাত্ররা চায় যে এই মানে সরকার এবং এই শিক্ষা প্রশাসনের সাথে যারা জড়িত আছে, তারা সবাই এই বাজেটের একটা এফিশিয়েন্ট ইউটিলাইজেশন তারা এনশিওর করবে, যাতে করে শিক্ষাক্ষেত্রে আমাদের যে পরিবর্তন নিয়ে যেই একটা আশাব্যঞ্জক বা পজিটিভ চেঞ্জ তারা এক্সপেক্ট করেছিল, সেটার প্রতিফলন যেন হয়, এবং আমরা শিক্ষাক্ষেত্রে আন্তর্জাতিক মান যেন আমরা অ্যাচিভ করতে পারি। আপনারা জানেন যে উচ্চশিক্ষার ক্ষেত্রে বাংলাদেশে দুটো ধারা, একদিকে পাবলিক ইউনিভার্সিটি, একদিকে প্রাইভেট ইউনিভার্সিটি। বর্তমানে প্রাইভেট ইউনিভার্সিটিগুলো কিন্তু অনেক বড় রোল প্লে করছে, যেহেতু তাদের ছাত্র সংখ্যা মানে অনেক বেশি এই সেক্টরে। সুতরাং এই প্রাইভেট সেক্টরে আবার শিক্ষার যেই মান বা কোয়ালিটি এডুকেশন, এটা নিয়ে অনেকেরই কিন্তু কনসার্ন আছে। তো ছাত্ররা চায় যে পাবলিক হোক প্রাইভেট হোক,
আমরা সবাই কিন্তু এই দেশেরই সন্তান, এবং শিক্ষা ব্যবস্থায় যেই সেক্টর থেকেই, যে ইউনিভার্সিটি থেকে তারা গ্র্যাজুয়েট করুক, সেখানে যেন একটা মানসম্মত শিক্ষা নিয়ে তারা বেরোতে পারে এবং এমপ্লয়মেন্ট সেক্টরে তারা ইকুয়ালি কন্ট্রিবিউট করতে পারে। সুতরাং সেই চাপটা কিন্তু সরকারের উপরে আছে। এই চাপটা এখন সরকার কতটুকু মোকাবেলা করতে পারবেন সঠিকভাবে, সেটাই দেখার বিষয়। আমরা আশফাক জামান এবারে আপনার কাছে আসছি। আমরা এখন বাণিজ্য নিয়ে কথা বলি কিংবা রাজনীতি নিয়ে কথা বলি, কথা বলার একটা অন্যতম কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রভাব বাংলাদেশের উপর। অনেকে বলছেন যে এই যে রেসিপ্রোকাল যে ট্রেড একটা চুক্তি হলো আমাদের দেশের সঙ্গে, আমাদের মার্কিন যুক্তরাষ্ট্রের, এই চুক্তির পরে আমরা যখন দেখছি 250 বছর উদযাপন হচ্ছে আমাদের দেশের সংসদের দক্ষিণ প্লাজায়, আমরা দেখছি বিভিন্ন জায়গায় মার্কিন একটা বলয় নিয়ে অনেকে কথা বলছেন। এটা নিয়ে আবার চীন এবং ভারতের যে প্রভাব আমাদের দেশে রয়েছে, সেটা কতটুকু ব্যালেন্স করতে পারবে সরকার, এটা নিয়েও প্রশ্ন উঠছে। এ বিষয়ে আপনার অভিমত কি? থ্যাংক ইউ ভেরি মাচ। আমি একটু যদি ব্যাকগ্রাউন্ডে আপনার টপিককে বলি, তারপরে আপনার কোয়েশ্চেনে আসছি। দেখেন, আই থিঙ্ক ইটস আ ভেরি ইন্টারেস্টিং টপিক। আপনি বলছেন ইকোনমিক্স অ্যান্ড পলিটিক্সের মধ্যে আসলে কো রিলেশনশিপটা কি। দেখেন, লাস্ট 20 ইয়ার্স যদি আমরা একটু রিসার্চ করে দেখি পলিটিক্স ইন দ্য গ্লোবাল এরিনা, আমরা দেখতে পাই যে ইলেকশন ডিটারমাইন্স আ গভর্নমেন্ট অ্যান্ড ইকোনমিক্স ডিটারমাইন্স দ্য কন্টিনিউটি অফ দ্য গভর্নমেন্ট। সে গভর্নমেন্টকে পরবর্তী আবার আসবে নাকি ইলেক্টেড হয়ে, বা সে তার টার্ম কমপ্লিট করতে পারবে নাকি, সেটা কিন্তু আসলে ইকোনমিক প্রসপেরিটির উপরেই অনেক দূর নির্ভর করে। একটা ফেমাস বই আছে আপনার, ওয়াই নেশনস ফেইল। তো সেটার অ্যাকচুয়ালি সারমর্মটা হলো দ্য কোয়ালিটি অফ পলিটিক্স ইজ ইকুয়ালস টু দ্য কোয়ালিটি অফ পিপলস লাইফ। তো আমরা এখন জানি যে আসলে একটা সিটিজেনের বা একটা নাগরিকের তার জীবনের কোয়ালিটি ডিপেন্ড করে আসলে রাজনৈতিক কোয়ালিটি কেমন, অ্যাট দ্য সেম টাইম আসলে ইকোনমিক অ্যাসপেক্ট আমরা কেমন করছি। খুবই গুরুত্বপূর্ণ এখানে। তো আমরা ওয়াই নেশন ফেল বুঝলাম, বাট ওয়াই নেশন প্রসপার্স, নেশন আসলে প্রসপার কেন করে। তো 2023 সালে ইকোনমিক সায়েন্সের উপরে যে নোবেল প্রাইজ পেল, অ্যান্ড দ্যাট হ্যাজ আ কানেকশন উইথ দ্য ইউএস অলসো, সেখানে একটা খুব ইন্টারেস্টিং জিনিস বের হয়েছে যে আসলে কেন নেশনসগুলো ডেভেলপড হয় বা নেশনসগুলো কেন অ্যাডভান্সড হয় ইকোনমিকের ক্ষেত্রে। তো সেখানে দেখা যাচ্ছে যে মূলত ইনক্লুসিভ ইকোনমি, 2023 সালে নোবেল প্রাইজের ফাইন্ডিংস অনুযায়ী ইনক্লুসিভ ইকোনমি এবং ইনস্টিটিউশনাল ক্যাপাসিটি ডেভেলপমেন্টের সেগমেন্টে আসলে যারা ভালো এগিয়ে থাকে তারাই আসলে ডেভেলপ নেশন হয়। তার মানে শুধুমাত্র আপনার সম্পদ আছে, আপনি অয়েল গ্যাস পেলেন, রিজার্ভস পেলেন, তাহলে যে আপনি মোস্ট অ্যাডভান্স কান্ট্রি হয়ে যাবেন তা না। আপনাকে আসলে ইনস্টিটিউশনসগুলোকে ডেভেলপ করতে হবে। ইউনাইটেড স্টেটস ওয়ান অফ দ্য মোস্ট অ্যাডভান্সড কান্ট্রি হয়েছে এই কারণেই, বিকজ দে হ্যাভ ক্রিয়েটেড দ্য মোস্ট রোবাস্ট ইনস্টিটিউশনস দ্যাট দে হ্যাভ। আপনি সেটা তাদের ফেডারেল রিজার্ভ বলেন, বা তাদের হোয়াইট হাউস বলেন, বা তাদের টোটাল জাস্টিস ডিপার্টমেন্ট বলেন। সো তাদের যে ইনস্টিটিউশনসগুলো, এই ইনস্টিটিউশনগুলো ক্যাপাবিলিটি থাকে একটা প্রেসিডেন্টকে ইমপিচ করার। এই ইমপিচমেন্টের স্টোরিজ কিন্তু আমরা ডেভেলপিং কান্ট্রিজের মধ্যে আমরা ইমাজিনও করতে পারি না। সো এই ধরনের ইনস্টিটিউশন যখন একটা লেভেলে চলে যাবে, তার ক্যাপাসিটি ডেভেলপ করবে, তখন আসলে একটা নেশনও ডেভেলপ করবে। সো আপনি প্রশ্ন করছিলেন আমাদের সাথে ইউএস রিলেশনশিপ। দেখেন, এটা ডিনাই করার কোনো আমাদের কোনো সুযোগই নেই যে আমাদের আসলে বিগেস্ট ট্রেড পার্টনার ইজ ইউএস, এবং আমাদের এখানে অনেক রকম থটস থাকতে পারে, তবে রিয়ালিটি হলো, বা অনেক রকম পায়াস উইশ থাকতে পারে, বাট রিয়ালিটি হলো ইউএস ইজ স্টিল দ্য বিগেস্ট ইকোনমি বাই ফার। ইয়েস, দেয়ার আর আদার পিপল, সেকেন্ড ইকোনমি, থার্ড বিগেস্ট ইকোনমি আসছে। তারপরে যদি আপনি 1 আর 2 এর মধ্যে ডিফারেন্সটা দেখেন, দ্যাটস এ হিউমাঙ্গাস গ্যাপ। এবং আমাদের ট্রেড পার্টনার বলেন বা ইভেন বড় বড় ইনস্টিটিউশনের হেডকোয়ার্টার্স বলেন, স্টিল বেসড ইন দ্য ইউএস। সেটা ইউনাইটেড নেশনস বলেন বা ওয়ার্ল্ড ব্যাংক বলেন বা যে কোনো বড় প্রতিষ্ঠান বলেন। এই কারণে এই দেশটার প্রভাব আমাদের হোল ওয়ার্ল্ডে থাকবে। অফকোর্স ব্যালেন্স অফ পাওয়ার আগের মতন যেভাবে ছিল, গ্লোবাল পলিটিক্সের কারণে, লেটেস্ট ইনসিডেন্টের কারণে হয়তো চেঞ্জ হচ্ছে। সো এটা আমাদেরকে তাদের সাথে একসাথে নিয়েই কাজ করতে হবে, তাদেরকে একটা ফ্রেন্ড হিসাবেই আমাদেরকে কাজ করতে হবে। এবং এই সরকারের ফরেন পলিসি পার্টটা আপনি হয়তো জানেন যে বাংলাদেশ ফার্স্ট। সো বাংলাদেশের কনসার্ন, বাংলাদেশের ইন্টারেস্টকে যদি আমরা প্রোটেক্ট করতে চাই, ঠিক আমাদের যেরকম নেবারিং কান্ট্রির সাথে গুড রিলেশনশিপ দরকার, আমাদের ডেভেলপমেন্ট বা ইনফ্রাস্ট্রাকচার দরকার, আমাদের ডেমোক্রেটি বা ইনস্টিটিউশনাল ক্যাপাসিটি ডেভেলপমেন্টের জন্য আমাদের আসলে পার্টনার্স দরকার।
সেক্ষেত্রে ইউএসএ মাইট বি আ গ্রেট ধন্যবাদ পার্টনার। আপনাকে আশফাক জামান। আমরা আবারও আসবো আপনার কাছে। আমরা এবারে আবার মোহাম্মদ মোশাররফ হোসেন ভূঁইয়া আপনার কাছে যেতে চাই। আমরা আসলে এই ভূ রাজনৈতিক অর্থনীতি নিয়ে কথা বলছিলাম এ পর্যায়ে। আমরা যদি আমাদের দেশের সেই বাণিজ্য চুক্তি, দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি নিয়ে এবারে কথা বলি আমেরিকার সাথে, 19% শুল্কের বিনিময়ে আমাদের যে সকল চুক্তি হয়েছে এবং যেগুলো এতদিন পর্যন্ত আমাদের জানার বাইরে ছিল, ধীরে ধীরে সেগুলো এখন আসছে আমাদের কাছে। আমাদেরকে অনেক ধরনের শর্ত আরোপ করে দেওয়া হয়েছে, আমাদেরকে অনেক কিছু বাধ্যবাধকতা দেওয়া হয়েছে। এই বিষয়গুলো বা এই চুক্তিটি আসলে আমাদের দেশের অর্থনীতিতে কতটুকু ইতিবাচক আপনার কি মনে হয়? আচ্ছা, আজকের যে রাউন্ড টেবিল, এই সময়টা খুব স্বল্প এবং যেই প্রশ্নটা আমাকে করেছেন এটি কিন্তু বিস্তর আলোচনার বিষয়। তারপরও আমি সংক্ষেপে বলতে চাই, সেটি হলো যে আমাদের এক্সপোর্টের, টোটাল এক্সপোর্টের 20% যায় ইউএসএতে। আর ইউএসএ থেকে গত বছর বা এর আগের বছর অ্যাবাউট $9 বিলিয়ন হলো আমাদের এক্সপোর্ট। 8.5 থেকে 9, 9.5 এইরকম আমাদের এক্সপোর্ট। কিন্তু ওদের এক্সপোর্ট মানে ইউএসের এক্সপোর্ট হলো আমাদের দেশে, মানে আমাদের ইম্পোর্ট এটা 2.5 বিলিয়নও না আর কি, 2.3 মোটামুটি। তো এই যে একটা এক্সপোর্ট, এটার মধ্যে যে ডেফিসিট, এটা ইউএস এর দৃষ্টিগোচর হয়েছে। তারা সেই জন্য প্রথমে আমাদের উপরে একটা বড় শুল্ক আরোপ করেছিল 37%। এরপরে আবার এটাকে 20%-এ নামিয়ে দিয়েছিল। তারপরে আবার আলাপ আলোচনা করে এটা যখন নাকি আমরা চুক্তিতে রাজি হইলাম তখন তারা 19% করেছে। অবশ্য এই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যে শুল্ক আরোপ আছে এটি কিন্তু ওদের দেশের সুপ্রিম কোর্ট বাতিল করে দিয়েছে। সেই হিসাবে আমরা বলতে পারি যে 19% নাই, আমাদের যে আগে 15 বা 16% ছিল সেটাকেই ধরতে পারি। কিন্তু এই যে বাণিজ্য চুক্তিটি আছে, এই বাণিজ্য চুক্তিটি নিয়ে ইতিমধ্যে বহু আলোচনা হয়েছে এবং অনেক দেশের অনেক অর্থনীতিবিদ, বোদ্ধা যারা আছেন এটাকে বাংলাদেশের প্রতিকূলে হিসাবেই চিহ্নিত করেছেন। কারণ এটার যে ভাষা আছে সেই ভাষা দেখলেই বোঝা যায় যে আমাদের যারা, এটা তো ইন্টারিম গভর্নমেন্টের সময় এই চুক্তিটা হয়েছে, নির্বাচনের মাত্র 3 দিন আগে। জি, যারা এটা নিয়ে নেগোশিয়েট করেছে তারা এটাতে খুব কম সময় দিয়েছে এবং নেগোসিয়েশনের আগে কিন্তু কোনো স্টেক হোল্ডার কনসালটেশন তেমন কিছু হয় নাই। মিনিস্টার, অ্যাডভাইজার এত সিরিয়াস একটা চুক্তি কোনো ধরনের কনসালটেশন ছাড়া করে ফেলা হলো। এটা যখন হয় তখন তাড়াহুড়া করা হয়েছে এবং এই তাড়াহুড়াটা না করে যদি ইন্টারিম গভর্নমেন্ট বলতো যে এই কয়েকদিন পরে ইলেকশন, নতুন গভর্নমেন্ট এসে করুক, তাহলে কিন্তু নতুন গভর্নমেন্ট এটাকে বিবেচনা করে অনেক কিছু করে সেটাকে করত এবং জনরায় কি এটার পক্ষে বা বিপক্ষে সেটি দেখত। তো এখন এইটা যেহেতু চুক্তিটা হয়ে গেছে, যদি বাংলাদেশের বিপক্ষেও থাকে, মানে ইউএস আমেরিকার চুক্তি বাতিল করা, এটি যে কোনো সরকারের পক্ষে এটা একটু অসুবিধাজনক। সেজন্য এই আপনার হয়তো চুক্তিটা বাতিল করা হবে না, কিন্তু আমাদের সরকারের উচিত হবে যে আমাদের যে স্বার্থ যেগুলিতে আছে এই সবগুলিতে করা এবং নেগোশিয়েট করে এই চুক্তিটা আমাদের পক্ষে যতটা অনুকূলে আনা যায় সেভাবে সংশোধন অথবা পুনঃচুক্তি করা। কারণ এটা কিন্তু এখনও রেটিফিকেশন হয় নাই আমাদের পার্লামেন্টে কিংবা ওই মন্ত্রিসভায়। তো এখন যেটি ইতিমধ্যে আপনারা জেনেছেন যে গম আমদানি, জ্বালানি আমদানি, তারপরে আপনার তুলা আমদানি এবং বোয়িং থেকে 14টি বিমান কেনা, এগুলির চুক্তি কিন্তু অলরেডি অনেকগুলি হয়ে গিয়েছে। ইন্টারিম গভর্নমেন্টের সময়ে হয়েছে, এই গভর্নমেন্টের সময়ে হয়েছে। তো এই যে বিষয়গুলি আছে, আবার আরেকটা প্রশ্ন ওনাকে যেটা আপনি করেছিলেন যে ইউএস আমেরিকার স্বাধীনতা দিবস বা
এইবার যেভাবে স্বাধীনতা দিবসটি পালন করা হয়েছে বাংলাদেশে, এটা একটু ব্যতিক্রম। আগে আমরা দেখেছি যে 4th জুলাই আমেরিকান এমবেসিতে একটা হতো আর কি, রিসেপশন হতো, অনুষ্ঠান। আমাদেরকে দাওয়াত করা হতো, আমরা যেতাম। এইবার কিন্তু দক্ষিণ প্লাজায় এটি হয়েছে। এটি ভালো যে দুই গভর্নমেন্টের সাথে যে আমাদের সম্পর্ক আমরা সেটিকে করা এটি হয়েছে। আসলে এটি তো নিয়ে অনেক আমি লাস্ট জায়গাতে- কথাটা বলি, সেটি হলো যে ফ্রি এন্ট্রি প্রায় 7,000 কমোডিটি এই আমেরিকার, এইগুলি কিন্তু বিনা শুল্কে আসার জন্য একটা দেওয়া আছে। এর মধ্যে এগ্রিকালচারাল এবং ডেইরি প্রোডাক্টস অনেক আছে, যেগুলি আমাদের দেশে হয়, এবং আমাদের দেশের প্রোডাক্টের সাথে যদি এগুলি কম্পিট করে, তাহলে কিন্তু আমাদের দেশে এই সেক্টরটা যে ডেভেলপ করছিল সেটা বাধাগ্রস্ত হবে। আর আরেকটা হলো যে এই গম বলেন, তারপরে জ্বালানি বলেন, এগুলি কিন্তু আমরা কিছু চিপার সোর্স থেকে নিতাম। এগুলি যদি আমেরিকার সাথেই আমাদের করতে হয়, তাহলে এগুলির দাম অনেক বেশি হবে আর কি। তো এই বিষয়গুলি চিন্তা ভাবনা আমাদের করতে হবে। এবং 14টা বোয়িং একসাথে যে চুক্তি করা হয়েছে, এগুলির জন্য আমাদের এগুলি চালানোর সামর্থ্য আছে কিনা, আমাদের রুট নির্ধারণ করা হয়েছে কিনা, এইগুলিও আমাদের একটু বিবেচনা করা উচিত। আপনাকে ধন্যবাদ মোশাররফ হোসেন ভূঁইয়া। এবারে আমরা আবারও ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ আপনার কাছে আসতে চাই। অনেক ধরনের কথা আমরা শুনছিলাম, খানিকটা ইতিবাচকতা, আবার খানিকটা নেতিবাচকতা, খানিকটা প্রত্যাশা, আবার খানিকটা একটু মনে হচ্ছে কোনো জায়গায় ডিলেমা কাজ করছে আমাদের মধ্যে। এই যে একটি ভিন্ন দেশের স্বাধীনতা দিবস, সেই দেশের স্বাধীনতা দিবসের উদযাপন আমাদের দেশের জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়, যেটার হোস্ট আবার তারাই, সেখানে আমন্ত্রিত হয়ে যাচ্ছি আমরা। এবং সেই দেশের যে অর্থনৈতিক কিংবা ভূরাজনৈতিক বলয়ের মধ্যে আমরা পড়ছি, কিংবা বিভিন্ন জায়গাতে আমাদেরকে রেস্ট্রিকশন দেওয়া হচ্ছে, বাধ্য করা হচ্ছে, আমাদেরকে নানান ধরনের কথা, যেরকম স্যার বললেন যে আমাদেরকে বোয়িং কিনতে হচ্ছে, এটা সেটা অনেক কিছু কিনতে হচ্ছে। আবার তাদের স্বার্থ ক্ষুণ্ণ হলে কিংবা তাদের চুক্তি অনুযায়ী কাজ না করলে আমাদের ট্যারিফগুলো বন্ধ হয়ে যাবে। এই যে বিভিন্ন ধরনের ইস্যুস চলতেছে, এই ইস্যুগুলো আসলে আমাদের দেশে সরকার যিনি আছেন, যে রোডম্যাপ তিনি করছেন, এই রোডম্যাপ অনুযায়ী কি আসলে সঠিক পথে চলছে কিনা? ধন্যবাদ। অ্যাকচুয়ালি আমি আবার বলি, দুঃখীরই পাষাণে ঘষা সুভাষী চন্দন। আমাদের এই দেশ, আমাদের এই অর্থনীতি এখন এই বর্তমান মুহূর্তটা কিন্তু এরকম একটা অবস্থায়, অনেক পোড় খাওয়া, অনেক পাওয়ার পরে আমরা এরকম একটা পর্যায়ে এসেছি। অন্তর্বর্তীকালীন সরকারের সময় সব শেষে, কারণ সব দেশের উপরেই চাপ ছিল, এবং অনেকেই ওই যে নন ডিসক্লোজার ওই যে চুক্তিটা করতে বাধ্য হয়েছিলেন। এটা সময়ের উপরে ছেড়ে দিতে হবে। আমি খুব ইতিবাচক থাকতে চাই, সেটা হচ্ছে সময়ের উপর ছেড়ে দিতে হবে। এই জন্যেই ইতিমধ্যেই ওদের সুপ্রিম কোর্টে কিন্তু অলরেডি ওর এই পাগলামি টাইপের এই যে চুক্তির, এগুলো কিন্তু অলরেডি একটা বিষয়টা খুব ইন্টারেস্টিং না, সবচেয়ে ক্ষমতাধর দেশের তার হয়েছে না, ক্ষমতাধর ঠিক আছে, কার ক্ষমতা কতদিন আছে এই কথা কিন্তু কেউ আমরা এইভাবে এতদিন এইভাবে বলতে পারি না। সময়ের উপরে ছেড়ে দিচ্ছি এই জন্যই যে বাংলাদেশকে তার স্বাবলম্বী হবার পথে থাকতে হবে। স্বাবলম্বী হলেই সে তখন বাইরের লোকের সাথে করতে পারবে, তার নিজস্ব, অর্থাৎ তার নিজের যে সম্পদ আছে সেগুলোকে সে কিভাবে কনভার্ট করে এটাকে একটা শক্তিতে পরিণত করতে পারবে। এখানে সে যে সফলতা দেখাতে পারবে, দ্যাট উইল গিভ দ্য সিগন্যাল দি আদার কান্ট্রি উইল বি। হ্যাঁ, আমি উনি আমার এই করতে পারেন, এই করতে পারেন, এই ভয় পেয়ে আমি আমার নিজের ঘর গোছাবো না বা নিজের স্বাবলম্বী হওয়ার চেষ্টা করব না, সেইটা ঠিক না। সেই জন্যই আমাদের যে দৃষ্টিভঙ্গিতে আমাদের থাকতে হবে সেটা হচ্ছে যে আমরা স্বনির্ভর হব, স্বনির্ভর হওয়ার পথে থাকতে হবে। যেমন কথার কথা, আমাদের যেসব গ্যাস আছে আমি সেগুলো উত্তোলন করিনি বা করছি না, আমার বিদ্যুতের যে সমস্ত আছে আমি সেগুলো করছি না। এইগুলো করি যদি, আমি আমার পানির আধার তৈরি করি যদি, যে এই যে খাল কাটার কর্মসূচি বলছি এগুলো, তারপরে আমি যদি আমার ভিতরে একটা রেজিলিয়েন্ট পাওয়ার যদি আমি গড়ে তুলতে পারি, তখন ওই বাইরের কিছু অটোমেটিক্যালি তখন এটা হবে। সেই জন্যেই ওই আর এক দেশের স্বাধীনতার এবারের একটা জিনিস আপনি লক্ষ্য করেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী আমেরিকান প্রেসিডেন্টকে তাদের স্বাধীনতা দিবসে অভিনন্দন দিয়েছেন,
বাজেট দিয়েছেন, এটা কিন্তু একটা ঠিক সিগনিফিক্যান্ট বোঝার বিষয়। অতীতে কিন্তু এরকম ধরনের নর্মালি ফর্মালি চিঠি হয়তো যেত, কিন্তু এটা হচ্ছে যে আমি আস্তে আস্তে আমি আত্মস্থ হচ্ছি এবং আপনাকে অভিনন্দন জানাচ্ছি ইত্যাদি। এবং আমি স্বাধীনতা দিবস উদযাপন এক দেশে স্বাধীনতা দেশে আরেক দেশে বেশি করে উদযাপনের ভিতরে আমি কোনো আলাদাভাবে দেখি না, যদি আমি এইটাকে যদি সতর্ক সচেতন এবং ইয়ে থাকি। সুতরাং যে চুক্তি হয়েছে তো আমেরিকা থেকে আমরা চিন্তা করতে পারি যে তাদের পার্লামেন্টের সামনে অন্য কোনো দেশের স্বাধীনতা দিবস উদযাপন হবে এবং এটা স্বাভাবিক। আপনি তো বিষয়টাকে অনেকটা ইউটোপিয়ান একটা চিন্তা ভাবনার থেকে আনছেন। ওইভাবে তো করে না কেউ যে এক দেশের ক্যাপিটাল হিলের সামনে আরেক দেশ স্বাধীনতা দিবস উদযাপন করছে। আমাদের এখানেও কি সেইভাবে হয়েছে কিনা বিষয়টাকে আপনি যদি দেখেন বক্র দৃষ্টিতে দেখলে আপনার সেটা মনে হবে। হ্যাঁ, ওই যে অনেক কথা আছে কিন্তু, যে আমি যদি মনে করি যে আপনি এইরকম তাহলে আপনি ওই রকম, হ্যাঁ, আর যদি আপনি মনে করেন যে না এরকম না তাহলে ওই রকম না। এইভাবে এখানে হচ্ছে যে আমাদেরকে আগে হয়তো দূতাবাসে দাওয়াত করতো, ওই যে আমরা যেতাম চৌঠা জুলাই মনে আছে আর কি, আমাদের এক ভাই ছিলেন সৈয়দ ফাহিম মুনি, মনে জন্ম তারিখ 4 তারিখ আর কি, 4 জুলাই মারা গেছেন। তো আমরা ওইভাবে ঠাট্টা করতাম আর কি, যে আপনি আমেরিকার ইত্যাদি। কিন্তু ওইটা না, পয়েন্ট হচ্ছে যে আমি একটা দেশের সাথে আমাদের কিন্তু আমরা বলেছি কিন্তু এখন বাংলাদেশ ফার্স্ট। ওই ইয়েও বলেছেন কিন্তু মোদি বলছেন না, ট্রাম্প সাহেবও বলেছেন আমেরিকা ফার্স্ট। হ্যাঁ, ওইরকম আমরা আমাদের ফার্স্ট যে নীতি চিন্তা ভাবনা সেইটাতে যদি আমি নিজে যদি গড়ে তুলতে পারি, আমার জনগণকে যদি সম্পৃক্ত করতে পারি, তাহলে ইট উইল বি অ্যান অ্যান্সার। হ্যাঁ, সুতরাং আমাকে অ্যান্সার দেওয়ার জন্যে আমাকে ওই যে আবার বললাম, দুঃখেরই পাষাণে ঘষা সুবাসী চন্দন, এটা দুঃখের থেকেই আমাকে সুখ বা সুবাসী পরিস্থিতিতে যেতে হবে। অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে আমাকে আত্মনির্মাণে আমাকে খুব কঠোর চিন্তা ভাবনা দিয়েই চলতে হবে, তাহলেই আমাকে অন্য কে কি বললো না বললো সেটা মিটানো কমানো। এটা বহু ইতিহাস আছে, পৃথিবীতে বহু ইতিহাস আছে। অনেক ধন্যবাদ আপনাকে ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ। উনি যে বইটার কথার উদাহরণটা দিলেন, হোয়াই নেশনস ফেল, ওর ভিতরেই এই বিষয়গুলোই আছে পরিষ্কার করে, যে একটা জাতি কখন আত্মসংহারের ভিতর দিয়ে শেষ হয়ে যায়, আবার কোনো জাতি ওর ভিতর থেকেই, ওই যে আমাদের একটা হরকতে বরকত বলে একটা কথা আছে, আজকে এই যে আমেরিকার যে চুক্তি শর্ত যেগুলো বলা হচ্ছে, আর ভালো করে বিশ্লেষণ করে দেখবেন কখনো কখনো এইটা আমাদের জন্যে কম্পিটিটিভ করে আমাদেরকে একটা ভালো পয়েন্টে নিয়ে যেতে পারবে। আই অ্যাপ্রিশিয়েট ইউর অপটিমিস্টিকিজম। আমি এবারে একটু অধ্যাপক ডক্টর ANM মেশকাত উদ্দিন আপনার কাছে আসতে চাই। আমাদেরকে ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ তিনি জনসম্পৃক্ততার কথা বলছিলেন এবং ইতিবাচক কথাবার্তা বলছিলেন। ইতিবাচক কথাবার্তা আসলে আমাদের জন্য দরকার, আমরা শুনতেও চাই, কারণ চারিদিকে অনেক ধরনের নেগেটিভিটি। আমরা যদি ছাত্রদের কথা চিন্তা করি বা বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষার্থীরা রয়েছে, এই মুহূর্তে আমাদের দেশের কথাই যদি আমরা ভাবি, বেশিরভাগ শিক্ষার্থীরা চায় দেশের বাইরে চলে যেতে, সেখানে সেটেল ডাউন করতে, বিভিন্ন ধরনের স্কলারশিপে অ্যাপ্লাই করছে, বিভিন্ন ধরনের সুযোগ সুবিধার প্রত্যাশায় চলে যাচ্ছে। এতে করে যেটা হচ্ছে ব্রেন ড্রেন তৈরি হচ্ছে আমাদের দেশে। আমাদের দেশের শিক্ষানীতি কিংবা আমাদের দেশের শিক্ষা সংক্রান্ত যে সকল নীতি প্রণয়ন করা হয়, এগুলোতে আসলে ঘাটতিটা কোথায়, যেটার কারণে আমাদের দেশের ছাত্ররা, আমাদের দেশের শিক্ষার্থীরা দেশে থাকতে চায় না, দেশে পড়াশোনা করতে চায় না, দেশের মানুষ দেশের চিকিৎসা নিতে চায় না, চলে যেতে চায়? কোন জায়গায় আসলে আপনার পরামর্শ থাকবে? থ্যাংক ইউ। আমি মনে করি এটা খুব ইন্টারেস্টিং কোশ্চেন এবং দিস ইজ এ ফ্যাক্ট। একটা জিনিস আমরা সবাই জানি যে দি ওয়ার্ল্ড হ্যাজ নাও টার্ন ইনটু এ গ্লোবাল ভিলেজ। পুরো ওয়ার্ল্ডটা কিন্তু এখন একটা ভিলেজ হিসেবে চিন্তা করা যায়। এবং আমাদের দেশে চিকিৎসার জন্য মানুষ বিদেশে যাচ্ছে, উচ্চশিক্ষার জন্য বিদেশে যাচ্ছে। এটার কারণটা হচ্ছে আমাদের দেশে যে কোয়ালিটির চিকিৎসা সেবা দেয়া হয়, যে কোয়ালিটির শিক্ষা আমাদের দেশে প্রদান করা হয়, সেইটাতে অবভিয়াসলি যারা রিসিভার মানে সার্ভিস রিসিভার, তারা সেটাতে স্যাটিসফাইড না, এবং স্যাটিসফাইড না বলে কিন্তু তারা বিদেশে পাড়ি জমায়। এবং আপনি যে বিশেষ করে আমি শিক্ষাক্ষেত্রে ফোকাস করতে চাই, যে আপনি যে ইস্যুটার কথা বললেন যে ব্রেন ড্রেন, যে যখন বিদেশে আমাদের মেধাগুলো চলে যাচ্ছে তখন কিন্তু আমাদের দেশটা কিন্তু মেধাশূন্য হয়ে যাচ্ছে।
আমি আমেরিকাতে দীর্ঘ প্রায় 11 বছর একটানা ছিলাম, এবং আমি বলবো যে আমেরিকাতে যারা অরিজিনাল আমেরিকান, যাদেরকে আমরা রেড ইন্ডিয়ান বলে থাকি, ওরা কিন্তু এখন অনেকটা নন এক্সিস্টেন্ট। অল্প স্বল্প আছে যেগুলো মানে বনে জঙ্গলে আত্মগোপন করে থাকে। বাট দিস ইজ পিওরলি এ কান্ট্রি অফ ইমিগ্রেন্টস। পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আসা যারা ট্যালেন্টেড পিপল, আপনি সায়েন্টিস্ট বলেন, আপনি ইকোনমিস্ট বলেন, এডুকেশনিস্ট বলেন, বিজনেস ম্যাগনেট বলেন, এরা কিন্তু অন্য দেশ থেকে ইমিগ্রেশন নিয়ে আমেরিকাতে এসে এই দেশটারই কিন্তু উন্নয়ন করেছে। প্রথমে ইমিগ্রেন্টদের আসা শুরু হলো জার্মানি থেকে, তারপর পৃথিবীর এমন কোনো দেশ নাই যেখান থেকে আমেরিকাতে ইমিগ্রেন্টরা যায় না। কিন্তু কারা যায়? যারা রিয়েলি খুবই ট্যালেন্টেড এবং ব্রেইনি পিপল, ওরাই কিন্তু সেখানে যাচ্ছে। তাদের ব্রেইনটা, তাদের সেই ট্যালেন্টটা তারা কিন্তু ওই দেশের উন্নয়নের জন্য তারা ইউজ করছে। সেই জন্য আমাদের দেশের উন্নয়নের জন্য আমরা সরকার যত পরিকল্পনাই করুক, আসলে যদি আমাদের ট্যালেন্টেড পিপল আমাদের দেশে না থাকে, তাহলে দেশের উন্নয়ন কিন্তু অনেক অনেক কষ্টসাধ্য হবে, সেটা সম্ভব হবে না। এবং সেজন্য আমি বলবো যে ওইটাকে আমাদের সরকারের, বর্তমান সরকার যে শিক্ষানীতিটা প্রেজেন্ট করছে, সেটার মধ্যেও অনেক ধরনের মডিফিকেশন প্রয়োজন। এবং মূল ফোকাসটা হতে হবে যে আমাদের দেশের শিক্ষার্থী যারা, তারা যেন আমাদের দেশ থেকে উচ্চশিক্ষা নিয়ে তাদের যেই এক্সপেক্টেড কোয়ালিটি অফ এডুকেশন তারা চায়, সেটা এখান থেকেই পায়। এখান থেকে পেলে তখন তারা আর বিদেশে যাওয়ার ব্যাপারে কিন্তু চিন্তা ভাবনা করবে না। যেমন আমি বলবো যে আমি যখন ছিলাম, আমার সাথে বাংলাদেশে আরও অনেকগুলো ছেলে কিন্তু আমার একই ইউনিভার্সিটিতে, একই স্ট্রিটে পড়াশোনা করেছে, কিন্তু বাংলাদেশে ফিরে এসেছি আমার ওই পুরো গ্রুপ থেকে আমি একা, আর কেউ বাংলাদেশে ফিরে আসেনি। কারণ তারা আমাকেও বলেছে যে মানে হোয়াই আর ইউ গোয়িং ব্যাক টু বাংলাদেশ? ওই দেশে তো থাকার মতো পরিবেশ নেই। এই যে থাকার মতো পরিবেশ নেই, সেটা কাদেরকে ক্রিয়েট করতে হবে? আমরা যদি সবাই ট্যালেন্টেড পিপলগুলো বিদেশে চলে যাই, তাহলে তো সেই দেশটার উন্নতি হবে, আমার দেশের তো কোনো উন্নতি হচ্ছে না। তাহলে এখানে আমার শিক্ষার মানটা নিশ্চিত করার জন্য যে গ্লোবাল যে এডুকেশন সিস্টেম, সেটা আমার দেশেও ইন্ট্রোডিউস করতে হবে, ইমপ্লিমেন্ট করতে হবে। এরকম একটা ইমপ্লিমেন্টেশন আমাদের দেশে করতে হবে। যেমন প্রাইভেট সেক্টর এখন গ্রোয়িং, এখন দেখেন ওয়ার্ল্ডের টপ ইউনিভার্সিটি যেগুলো হার্ভার্ড, স্ট্যানফোর্ড, এমআইটি, সব কিন্তু প্রাইভেট ইউনিভার্সিটি। এবং আমাদের এটাকে ডিসক্রিমিনেশন না করে এটাকে এনকারেজ করতে হবে, এটাকে আরো এনকারেজ করতে হবে। অনেক ধন্যবাদ আপনাকে। এবারে সব শেষে আমি ছোট্ট করে জানতে চাইবো আশফাক জামান, আপনার কাছে আমরা স্যাটিসফাইড না, আসলে কেমন বাংলাদেশ হলে আপনি স্যাটিসফাইড হবেন, ছোট্ট করে জানতে চাই। আমি একটা জাস্ট তথ্য যদি আপনাদেরকে দিই, যে অনেক তো আমাদের সংসদের ইভেন্টটা নিয়ে কথা হচ্ছে, অ্যাকচুয়ালি এটা বাংলাদেশে হয়তো নতুন, কিন্তু গ্লোবালি কিন্তু নতুন না। আমরা যে ফরম্যাট অফ ডেমোক্রেসি ফলো করি, ওয়েস্টমিনিস্টার ডেমোক্রেসি, ওয়েস্টমিনিস্টার কমপ্লেক্সে কিন্তু প্রতিনিয়ত ন্যাশনাল ডেজগুলো সেলিব্রেট করা হয়। হয়তো বাংলাদেশে নতুন হয়েছে দেখে এটা একটা হিউ অ্যান্ড কিউ। এবং এটাও মনে রাখতে হবে যে আমাদের মানে প্রধানমন্ত্রীর প্রথম সফর কিন্তু ছিল চায়না। অ্যান্ড আমরা যদি গ্রেটার কনটেক্সটে দেখি, উই উইল প্রবাবলি সি দ্যাট দেয়ার ইজ আ মালয়েশিয়াতে ছিল, মালয়েশিয়া এবং চায়না, যদি আমরা সেভাবে টোটাল ফার্স্ট ট্যুর হিসাবে দেখি, অফকোর্স ফার্স্ট ভিজিট মালয়েশিয়াতে ছিল। সো দেয়ার মাইট বি আ ব্যালেন্সিং অ্যাক্ট। আমাদের এলডিসি নিয়ে আপনি আলাপ করছিলেন, এলডিসি যখন আমরা ইকুয়েশনে আনি, তখন কিন্তু শুধু আমরা চিপ লেবার দিয়ে ফাইট করতে পারবো না, আমাদের এক্সেলেন্স দিয়ে ফাইট করতে হবে, আমাদের কম্পিটিটিভনেস দিয়ে ফাইট করতে হবে। দ্যাট মিনস আমরা শুধু চিপ মেশিনারি ইম্পোর্ট করলে হবে না, আমাদেরকে মোস্ট সফিস্টিকেটেড মেশিনারি ইম্পোর্ট করতে হবে। সো অনেকগুলো কনটেক্সট আছে। আপনি যখন একটা জিনিস খরচ করেন, তাহলে আপনাকে ফিলসফিটা ক্লিয়ার থাকতে হবে, এটা কি ইনভেস্টমেন্ট নাকি এটা এক্সপেন্স। যদি এটা এক্সপেন্স হয় তাহলে এটা খরচ, যদি এটা ইনভেস্টমেন্ট হয় তাহলে এটা আপনাকে গ্রেটার ক্যাপিটাল দিবে 5 বছর বা 10 বছর পরে। সো আমাদের যে ট্যারিফটা আমরা ইউএসএ এর সাথে সাইন করলাম, এটা কোন লেন্স দিয়ে আমরা দেখছি? এটা কি এক্সপেন্স লেন্স দিয়ে দেখছি, যে 18 বিলিয়নের মতন একটা কমিটমেন্ট আছে উনি যেটা বলছিল, এয়ারক্রাফট, এনার্জি, এটা কি ইনভেস্টমেন্ট নাকি এটা এক্সপেন্স? So I think the debate is over there. I would probably suggest that it's an investment. এবং এটাই বলে আমি আমার বক্তব্য শেষ করব, যে আমরা আশা করি এই যে আমরা একটা ব্যালেন্সিং অ্যাক্ট শুরু করলাম, আমাদের হয়তো একটা গ্রেটার ভিশন আছে। আমরা সবসময় তো আমরা রেজিলিয়েন্ট কান্ট্রি, আমরা সবসময় বিভিন্ন দুর্যোগ মোকাবেলা করে আসলে আমরা অভ্যস্ত। আমাদের ডিএনএ মেমোরিতে জন্য সবসময় শর্ট টার্ম আমরা প্ল্যানিং করি, কারণ আমরা সবসময় ডেঞ্জারকে মোকাবেলা করতে চাই। কিন্তু এখন সময় এসছে লং টার্ম প্ল্যানিং করার। আমরা লং টার্ম প্ল্যান করব এবং আমরা আশা করছি সকলে মিলে একসাথে আমরা একটি সুন্দর বাংলাদেশ গড়ে তুলব। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনাদেরকে অনেক ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকবার জন্য। আজকের আয়োজন থেকে, আজকের রাউন্ড টেবিল থেকে এখানে বিদায় নিচ্ছি। আপনারা দেখছেন চ্যানেল আই।